রামায়ণ আমাদের সংস্কৃতির প্রাচীনতম উপাদানগুলির অন্যতম। রাজনীতির কল্যাণে যতই বিতর্ক আসুক না কেন, সেসবের বহু আগে থেকেই ভারতীয় উপমহাদেশ তথা প্রায় গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার লোক সংস্কৃতিতে এই মহাগ্রন্থের অসামান্য প্রভাব রয়েছে, এটা ঐতিহাসিক সত্য। আর এই কারণেই রামায়ণের গল্পের বহু ভাষ্য, বহু দৃষ্টিভঙ্গিও আমরা দেখতে পাই। দক্ষিণ ভারতে ভিলদের মধ্যে, নেপালে, ইন্দোনেশিয়ায়, উত্তর পূর্ব ভারতে, বাংলায়, উত্তর পশ্চিম ভারতে সর্বত্র এই কাহিনীর আলাদা আলাদা ভাষ্য, আলাদা বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। আজ গল্পে আড্ডায় রৌহিনে যে উত্তরকাণ্ড গল্পটি আমরা পড়ে শোনাচ্ছি, সেটিও রামায়ণেরই আরেকটি ভাষ্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলের মেচ উপজাতির নিজস্ব রামায়ণ রামগাথা থেকে সংগ্রহ করেছেন নবনীতা দেবসেন। এ প্রসঙ্গে আরও উল্লেখ করা প্রয়োজন যে গল্পটি লেখা হয়েছিল 11ই মে 1998, যেদিন বুদ্ধ হেসেছিলেন, অর্থাৎ ভারত প্রথম আণবিক বিস্ফোরণ ঘটায় পোখরানে। গল্পটি সংকলিত আছে লালমাটি প্রকাশনের নবনীতা দেবসেন ছোটদের গল্প সমগ্র বইটিতে। হ্যাঁ, অবশ্যই সে বই অনলাইনে কিনে ফেলার সুলুক সন্ধান যথারীতি থাকছে আমাদের বর্ণনার বাক্সে। আসুন বিচিত্র এ দেশের বহুত্ববাদের আরেকটি অসাধারণ উপাদান নবনীতা দেবসেনের মুচমুচে কলমে শুনে নেওয়া যাক আজকের গল্প, নবনীতা দেবসেনের উত্তরকাণ্ড। পাঠে আমি রৌহিন। স্বর্গ 1। রামচন্দ্র আর লক্ষণ লঙ্কা বিজয় করে অযোধ্যায় ফিরে এলেন সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে। অযোধ্যায় আনন্দের বাণ ডাকল, কৌশল্যার মুখে হাসি ফুটল 14 বছর পরে, কৈকেয়ীর চোখের জল শুকালো 14 বছর পরে, উর্মিলা ঘুম ভেঙে চোখ মেলে উঠে বসলেন 14 বছর পরে। ভরত রাজদণ্ডটি হাত থেকে নামিয়ে রামচন্দ্রের পদতলে রেখে দিলেন 14 বছর পরে। অযোধ্যা নগরীতে উৎসব শুরু হয়ে গেল। পথে পথে নানান রং বেরঙের সিল্কের পতাকা উঠছে, দেবদারু তোরণ থেকে কমলালেবুর আর আঙুর গুচ্ছের মালা ঝুলছে, ব্যান্ড পার্টি মার্চ করছে পথে পথে, মোড়ে মোড়ে নাচ গানের আসর বসেছে। ছোট বড় নানান বয়সের বাচ্চারা, বৃদ্ধ বৃদ্ধারা চমৎকার নতুন পোশাকে সেজে গুজে রাস্তায় বেড়াচ্ছে। মেয়েরা তাদের উৎকৃষ্টতম অলঙ্কারগুলি পরে সেজে সুরভিত হয়ে নির্ভয় পথে বেরিয়ে পড়েছে। পুরুষেরা বিনা অস্ত্রে, ফুলের মালা, চন্দনের তিলকে সেজে সেজে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি পথের মোড়ে রূপোর থালায় রাজভোগ, মন্ডা, মেঠাই, শ্বেতপাথরের গেলাসে বাদামের শরবত, বেতের পাত্রে মেওয়া, পাতার গেলাসে ফলের রস বিলি হচ্ছে সকলের জন্য। যার যত খুশি নাও। গানের সুরে বাতাসে নাচের ছন্দ ভাসছে। প্রজাদের প্রাণে আশা আর আনন্দের সীমা নেই। রামরাজ্য শুরু হলো এবারে। দেশে শোক দুঃখ থাকবে না, চুরি ডাকাতি রোগ বালাই থাকবে না, ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পাবে না কেউ, ক্রোধে ঈর্ষায় কষ্ট পাবে না কেউ। এখন থেকেই গাছে গাছে প্রচুর ফল ধরেছে, মাঠে মাঠে প্রচুর ফসল। নদী দিঘি জলে পরিপূর্ণ, ঘরে ঘরে শিশুর হাসি শোনা যায়। আনন্দে উল্লাসে অযোধ্যা যেন বৈকুণ্ঠ ধাম হয়ে উঠেছে। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই একসঙ্গে রাজবেশে সুসজ্জিত হয়ে 14 ঘোড়ার রাজরথে চড়ে শোভাযাত্রায় বেরিয়েছেন। প্রজাদের সঙ্গে যোগাযোগ হবে। রাম তো অনেকদিন পরে এসেছেন। 4 রাজপুত্র যেখান দিয়ে যাচ্ছেন, প্রজারা ফুল ছুঁড়ে জয়গান গাইছে। একটি রাস্তা দিয়ে যাবার সময় অতি অপরূপ এক মনোহরণকারী সুঘ্রাণ তাদের নাকে এলো। সঙ্গে সঙ্গে রাম লক্ষণের শরীরের মধ্যে একটা সাড়া পড়ে গেল। রামচন্দ্র সুমন্ত্রকে ডাক দিলেন, সুমন্ত্র, এ কিসের স্বর্গীয় সুবাস? সুমন্ত্র তো সঙ্গে সঙ্গে ঘোড়ায় চাবুক হাঁকড়ে বলে উঠলেন, ছি ছি মহারাজ, ও কেমন কথা? এর সঙ্গে স্বর্গের তুলনা কেন? এ গন্ধ মোটেই ভালো গন্ধ নয়। শিগগির নাকে রুমাল চাপা দিন। এটা ম্লেচ্ছপাড়া। ও গন্ধ ম্লেচ্ছদের রান্নাঘর থেকে ভেসে আসছে। ওই বাতাস নাকে গেলেও আত্মার ক্ষতি। ভরত রামলক্ষণকে বোঝালেন যে 14 বছর ওরা বনে ছিলেন, তার মধ্যে দেশে অনেক অর্থনৈতিক পরিবর্তন হয়েছে। ব্যবসা বাণিজ্যের বিস্তার হয়েছে। স্থলপথেই বণিকেরা এসেছে ভিনদেশ থেকে সওদাগরি করতে। তারা কোনো ঝুট ঝামেলা করে না, নিজের মনে ব্যবসা বাণিজ্য চালায়। দেশে কত নতুন জিনিসপত্র এসেছে, নতুন ধরনের কাপড় চোপড়, বাসনপত্র, এমনকি অন্য ডিজাইনের ঘরবাড়ি পর্যন্ত তৈরি হচ্ছে। ওদের সব ভালো, কেবল ওরা নবধর্মী। ওদের পুজো আচ্চা অন্যরকম। দিনে 3 বারের বদলে 5 বার আহ্নিক করে।
ওদের খাওয়া দাওয়া অন্যরকম। ওই গন্ধ পেঁয়াজ রসুনের। ও বস্তু ইক্ষ্বাকু বংশের রান্নাঘরে ঢোকে না। ও বস্তুর গন্ধও শুকতে নেই, কেননা ঘ্রাণেনও অর্ধভোজনম। আর ওদের খাদ্য ভোজন করলেই সর্বনাশ। সর্বনাশ! রাম বললেন, চলো চলো সুমন্ত্র, চটপটে পল্লী থেকে বেরিয়ে পড়া যাক। নবধর্মী প্রজাদের আমার আশীর্বাদ দিয়ে দিও। স্বর্গ 2। সে সুঘ্রাণ সকলেই ভুলে গেলেন, ভুলতে পারলেন না কেবল লক্ষণ। তাকে হিপনোটাইজ করে ফেলেছে ওই অপরূপ গন্ধ। স্মৃতিতে আসা মাত্রই তার জিভে জল এসে পড়ছে। লক্ষণ ঠিক করলেন, ওই রান্না না খেলে তার জীবন বৃথা। 14 বছর না খেয়ে না ঘুমিয়ে সহজেই কাটিয়ে দিয়েছেন লক্ষণ। এখন আর সংযম নয়, ঢের হয়েছে। এবার রামরাজ্য প্রতিষ্ঠিত, রামচন্দ্র যা চেয়েছেন পেয়েছেন। এবার লক্ষণ যা চান সেটা তার পেতে কি ক্ষতি? লক্ষণ যা মনে করেন তাই করে ফেলেন। হাঁটতে হাঁটতে একদিন ম্লেচ্ছপল্লীতে চলে গেলেন। তারপর গন্ধে গন্ধে পথ চিনে একটা সাদা বাড়ির নীল দরজায় কড়া নাড়লেন। সিল্কের সাদা পায়জামা আর আলখাল্লা পরা এক সৌম্যদর্শন বৃদ্ধ ভদ্রলোক বেরোলেন। তার দাড়িতে আতর, চুলে মেহেন্দির আগুন রং। লক্ষণকে দেখেই চিনলেন। সবিনয় সালাম আলাইকুম করে তাকে বাড়ির মধ্যে স্বাগত জানালেন এবং বৈঠকখানা ঘরে নিয়ে ফরাসি তাকিয়ায় বসালেন। তারপর তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে বিবিকে শরবত বানিয়ে দিতে বললেন। বিবি তখন মাংস রান্না করছেন। সেই সুঘ্রাণই লক্ষণের নাকে পৌঁছেছিল। শরবত খেতে খেতে লক্ষণ বেশ খুলেই বললেন তার আগমনের কি উদ্দেশ্য। শুনে মিয়া বিবি দুজনেই মহা খুশি। পরম যত্ন আত্তি করে লক্ষণকে দাওয়াত দিলেন। পরোটা আর মাংস, কত রকমের কাবাব, এত চমৎকার রান্না লক্ষণ জীবনে কখনো আস্বাদন করেননি। বিবি বললেন, এত সুস্বাদু, কেননা কচি বাছুরের গোস্তের মতো স্বাদু মাংস জগতে খুব কমই আছে। শুনে লক্ষণ হাততালি বাজিয়ে বলে উঠলেন, তাই তো, এতদিনে বোঝা গেল বৈদিক যুগে মুনি ঋষিরা আশ্রমে অতিথি এলেই কেন কচি বাছুর কাটতেন। তাই তো আমাদের অতিথির আরেক নাম গোঘ্ন। অতিথি অর্থাৎ যার আসার কোনো দিনক্ষণ নেই, আর গোঘ্ন অর্থাৎ যে গরু মারে। এইবার কথা দুটোর মানে স্পষ্ট হলো। একটু ভেবে লক্ষণ বললেন, হলে কি হবে, ওই গোঘ্ন শব্দ আর চলবে না। এখন তো হিন্দুদের আবার গরু খাওয়া বারণ হয়ে গেছে। আশ্চর্য, পূর্বপুরুষদের বেলায় যে কাজে ধর্ম রক্ষা হতো, আমাদের বেলায় সেই কাজেই সর্বনাশ হয়। ইতিহাসের হেঁয়ালি কে বুঝবে? বলতে বলতেই লক্ষণের মুখের চেহারা পাল্টে গেল, গলার স্বর পাল্টে গেল। তিনি তড়াক করে লাফিয়ে উঠলেন, ওই চ্যা, আমারও তো তাহলে ধর্মনাশ হয়ে গেল, হ্যাঁ? শিউরে উঠে বৃদ্ধ বললেন, কি সর্বনাশ? ধর্মনষ্ট হওয়া কি অত সোজা রাজপুত্র? আতিথ্য শিকারে পাপ হয় না, তাহলে কি বুদ্ধদেব ভক্তের বাড়িতে মাংস খেতেন? না না, ওসব নিয়ে একদম মাথা ঘামাবেন না। ধর্মকর্ম বড়ই জটিল কঠিন বিষয়, ওসব আমি আপনি বুঝতে পারবো না। আপনি বরং একটি মিঠে পান খেয়ে আরেকটি মিঠে পান হাতে নিয়ে হাঁটতে হাঁটতে নিশ্চিন্ত মনে প্রাসাদে ফিরে যান। কেবল একটি অনুরোধ, এই দাওয়াতের কথাটা যেন কাউকে বলবেন না, কেউ না জানলেই হলো। স্বর্গ 3। কিন্তু এ কি আর রাম? ইনি হচ্ছেন লক্ষণ। এর মনে মুখে এক। লক্ষণ গোপন করার পাত্রই নন। তিনি জনে জনে মানুষ ডেকে ম্লেচ্ছ রান্নার ভূয়সী প্রশংসা শুরু করলেন এবং উর্মিলাকে গোঘ্ন শব্দের মানেটা বুঝিয়ে দিলেন। উর্মিলা ভয় পেয়ে করজোরে কম্পিত কলেবরে বললেন, আর্যপুত্র, আমার মনে হচ্ছে আপনি বিপ খেয়ে এসেছেন। বিপ খেলে হিন্দুদের জাত যায়, অতএব আপনার জাত গেছে। আমি বিধর্মীর ঘর করতে পারবো না প্রভু, আমায় ছুটি দিন। বলেই উর্মিলা চোখে আঁচল দিলেন। লক্ষণ তো উর্মিলার কথা অট্ট হেসেই উড়িয়ে দিলেন। আচ্ছা বোকা মেয়ে তো, 14 বছর বাদে ঘরে ফিরেছি, কোথায় দুজনে একটু মজা করব তা নয়, বিধর্মী আর সধর্মী করছো। 14 বছর ধরে যে সতীলক্ষ্মী হয়ে ঘুমিয়ে রয়েছো, সে কি এই জন্যে? আরে ধুৎ, তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি যদি বা বিধর্মী হয়ে গিয়েই থাকি, তবে তো বাপু তুমিও আধখানা বিধর্মী হয়ে পড়েছো। ওসব ছুটি ফুটি ছাড়ো, বরং যাও নিজে গিয়ে ফরিদা বিবির রান্নাঘর থেকে গোস্ত রান্না করা শিখে এসো। সুমন্ত্রকে বলে দিচ্ছি তোমাকে নিয়ে যাবে। উর্মিলা তো আগে ছুটলেন সুমিত্রার কাছে। শাশুড়ির মত না নিয়ে কি করে ম্লেচ্ছপল্লীতে যাবেন?
খবর শুনে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা তিন রানীর মাথায় বাজ পড়ল। ফিসফাস লোকের মুখে আগেই শুনেছিলেন, কিন্তু কৌশল্যা একদম এসবে কান পাততে দেন না। তাহলে এখন উর্মিলাকে কি বলা হবে? দশরথের মৃত্যুর পর রামের বনবাস, ভরতের পাদুকা ভক্তি, লক্ষণের রাম ভক্তি, এসব নিয়ে তিন রানীরই মন 14 বছর ধরেই খারাপ। তারা ক্রমশ পুজো আচ্চায় বড় বেশি মন দিয়ে ফেলেছেন। কৈকেয়ী তো প্রায় সন্ন্যাসিনী হয়ে গেছেন। সংসার টংসার তবুও কৌশল্যাই যা দেখাশোনা করেন। সুমিত্রার বেজায় সূচিবাই ধরেছে। উর্মিলার কথা শুনেই সুমিত্রা তেলে বেগুনে জ্বলে উঠলেন। ওই ছেলে আমাকে চিরটা কাল কষ্ট দেবে। আমার শত্রুঘ্ন বেঁচে থাকুক, লক্ষণের মতন অমন অলক্ষণের ছেলেতে আমার কাজ নেই। নিষিদ্ধ মাংস ভক্ষণ করে এসে এতটুকু লজ্জা নেই, আফসোস নেই। গোবর গঙ্গা জল খেয়ে পুরুত ডেকে কোথায় প্রায়শ্চিত্ত করবে তা নয়, উল্টে বউকে পাঠাচ্ছে ম্লেচ্ছ বাড়িতে গরু রান্না করা শিখতে। আজ ও ছেলেরই একদিন, কি আমারই একদিন। ডাকো তো দেখি রাজগুরু বশিষ্ঠকে। স্বর্গ 4। রাজসভা থেকে ফিরে এসে রামচন্দ্র দেখেন অন্তঃপুরে কেলোর কীর্তি। রাম প্রমাদ গুনলেন। মা সুমিত্রা পুরুত বশিষ্ঠকে ডেকে এনে তাবা তুলসী হাতে নিয়ে লক্ষণকে তজ্জপুত্র করেছেন। ম্লেচ্ছপল্লীতে গিয়ে স্বেচ্ছায় গোমাংস খেয়ে বিধর্মী হয়ে এসেছে সে। তার গর্ভধারিণী তাকে ত্যাগ করেছেন সেই কারণে। রামচন্দ্র মুষড়ে পড়লেন। আজন্ম লক্ষণের মতো লেজুর ভক্ত তার আর কেউ নেই, তাই লক্ষণের চেয়ে প্রিয়তরও তার কেউ নেই। শক্তিশালের সময়ই সেটা বুকের ভেতর টের পেয়েছেন। রামচন্দ্র এখন সিংহাসনে, রামরাজ্য চলছে, এরই মধ্যে গোমাংস খেয়ে লক্ষণটা একটা যাচ্ছে তাই কাণ্ড করেছে। আরো কেলেঙ্কারি করলেন মা সুমিত্রা। যদিও বা চেপে চুপে রাখা যেত, ভুলিয়ে ভালিয়ে প্রায়শ্চিত্ত করানো যেত, এখন সে গুড়ে বালি। লক্ষণ যা জেদি গোয়ার ছেলে, মার সিদ্ধান্ত শুনলে সে গৃহত্যাগী হবেই, তাকে আটকানো যাবে না। সীতা বললেন, সত্যি সুমিত্রা মায়ের এতটা করা উচিত হয়নি। লক্ষণকে ডেকে একটু বকে দিলেই হতো, কেউ কিচ্ছু বলতো না। রামরাজ্য বলে কথা, এখানে কেউ কারোর পিছনে লাগে না, কেউ কারোর নিন্দে করে না, কে কি খেলো, কে কোথায় গেল। রাম একটু লজ্জা পেয়ে বললেন, না সীতা, সেটা ঠিক নয়। এই তো সেদিনই একটা ধোপা তার বউয়ের কাছে তোমার নিন্দে করছিল, চর এসে আমাকে জানালো না। সীতা ঠোঁট উল্টে বললেন, হ্যাঁ ভারী তো নিন্দে। চুপি চুপি কে তার ঘরের মধ্যে বউকে কি বলছে সেটা কি তোমার চরের শুনতে যাওয়াটা উচিত হয়েছে? আর কৌশল্যা মা কি বললেন সে কথা শুনে? বললেন না, ওসব ছোট কথায় কান দিতে নেই। ধোপার কথায় আমাদের কি এলো গেল? তুমি কি আমাকে ত্যাগ করেছো? ওসব অকথা কুকথা অজ্ঞেরাজ্যি করতে হয়। মা কৌশল্যার কথাটা মনে রেখো, বড় কাজ করতে নামলে ছোট কথায় কান দিতে নেই। দীর্ঘশ্বাস ফেলে রামচন্দ্র বললেন, মা কৌশল্যা তো সুমিত্রা মাকে আটকাতে পারলেন না। সীতা বললেন, যাই বলো, সুমিত্রা মায়ের এটা ঠিক হয়নি। ঠাকুরপোকে যে ত্যায্যপুত্তুর করলেন, আমার বোন উর্মিলার কথাটা একবার ভাবলেন না? উর্মিলার এখন 5 মাস চলছে। বলেই সীতার নিজের পেটের দিকে এক নজর তাকিয়ে নিলেন। তার নিজের এখন 6 চলছে। রামচন্দ্রের মনের সব শান্তি গত। রামরাজ্যের দায় পোহাতে তাকে লক্ষণকে ত্যাগ করতে হবেই। এই ঘটনার পরেও ওকে রাজপুরীতে ঠাঁই দিলে প্রজারা রামচন্দ্রকে মানতে না চাইতে পারে। প্রজাদের ভক্তি বড় ভঙ্গুর। স্বর্গ 5। অগত্যা রামচন্দ্র লক্ষণ আর উর্মিলাকে ডেকে বললেন, তাদের সঙ্গে অনেক সৈন্য সামন্ত, ধনরত্ন, দাসদাসী দিয়ে তাদের পাশের রাজ্য কারুপথে পাঠিয়ে দেবেন। সেখানে সিংহাসন শূন্য হয়ে আছে। মহা আড়ম্বরে সেই রাজ্যে লক্ষণের রাজ্যাভিষেক হয়ে গেল। কারুপথের নাম হলো লক্ষণাবতী। রাজধানীকে লখনৌ নগরী বলে ডাকা হতে লাগলো। আর লক্ষণের নাম হয়ে গেল নবাব লক্ষ্মণউল্লাহ। উর্মিলা হলেন উমরাও বেগম। নবাব লক্ষ্মণউল্লাহ আর উমরাও বেগমের যথাকালে টুকটুকে 2টি পুত্র সন্তান হলো হাসান আর হোসেন, যমজ ভাই। ওদিকে সীতা আর রামেরও কোল জুড়ে 2টি যমজ ছেলে এসেছে, লব আর কুশ। সুমিত্রার কড়া নিষেধে 2 রাজ্যের মধ্যে যোগাযোগ নেই। রাম লক্ষণ কেউ কারুর মুখ দেখেন না, মন পড়ে গোপনে। চরের মুখে খবর পান ছেলেরা বড় হচ্ছে, কুশলে আছে। স্বর্গ 6। 16 বছরের জন্মদিনের পরে লব আর কুশ ঠিক করলো তারা হরিণ শিকারে যাবে। মৃগয়া করতে বেরোনো রাজপুত্রদের ধর্ম। শুভ তিথি দেখে
তারা বেরিয়ে পড়ল দুজনে দুটি লাল ঘোড়ায় চড়ে, তীর ধনুক বর্ষা তলোয়ার ইত্যাদি নিয়ে। সীতা সঙ্গে পিকনিক বাস্কেটে করে ভালো রকম লাঞ্চ দিয়ে দিলেন। যদিও হরিণ শিকারে ছেলেদের পাঠানোয় তার মত ছিল না। অযোধ্যা আর লক্ষণাবতীর মাঝখানে এক মহারণ্য আছে। আগেকার কালে রত্নাকরের সময় সেখানে ডাকাতদের রাজত্ব ছিল। এখন রামরাজ্য বলে আর চোর ডাকাত নেই, তবে হরেক রকমের পশু পক্ষী আছে। রামরাজ্যে পশু পাখিও সুখে থাকে। মহারণ্যের মাঝখান দিয়ে সরজু নদী বয়ে যাচ্ছেন। হরিণরা সেখানে জল খেতে আসে, আর বাঘেরা আসে হরিণ খাবে বলে। হোগলার বনে ওঁত পেতে থাকে চুপিসারে জলের ধারে, আর লোকেরা এটাকেই মিষ্টি করে বলে রামরাজ্যে বাঘে হরিণে এক ঘাটে জল খায়। এদিকে লখনৌ নগরীতে হাসান হোসেনও বেড়ে উঠেছে। তাদেরও 16 বছর পূর্ণ হয়েছে। তাদের শখ বাঘ মারতে হবে, শের বাহাদুর হতে চায় তারা। হাসান হোসেন দুজনে দুটি সাদা ঘোড়ায় চড়ে তীর ধনুক বর্ষা তলোয়ার নিয়ে মহারণ্যে বেরিয়ে পড়ল। উর্মিলা তাদের সঙ্গে লাঞ্চ বাস্কেট ভর্তি করে দিয়ে দিলেন ভালো ভালো খাবার দাবার। মহারণ্যের গভীরে সরজু নদীর পারে লবকুশ আর হাসান হোসেন তো ঝোপঝাড়ে লুকিয়ে বসে আছে। দুই ভাইয়ের চোখ হরিণ খুঁজছে, আর দুই ভাইয়ের চোখ বাঘ খুঁজছে। জল খেতে হরিণ যেই এলো, হরিণ খেতে বাঘও অমনি ঝাঁপিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে সনসন তীর ছুটে এলো আকাশ অন্ধকার করে। বাঘও অক্কা, হরিণও খতম। বাহ বাহ! লব কুশ হাসান হোসেন দৌড়ে এলো শিকার তুলতে। এসে দেখে বাঘ হরিণ দুই মরেছে বটে, কিন্তু লব কুশের বানে বাঘ মরেছে আর হাসান হোসেনের তীরে হরিণ। এখন এটাকে তবে কি বলা হবে? লক্ষ্যভেদ না লক্ষ্য হারানো? এই শিকার কি সার্থক নাকি ব্যর্থ? লক্ষ্যভেদ হয়েছে বটে, তবে যেটাকে লক্ষ্য করে করা হয়েছিল সেটা নয়। না পেরেছে লবকুশ হরিণ মারতে, না পেরেছে হাসান হোসেন বাঘ মারতে। চার কিশোরেরই মুখ ম্লান হয়ে গেছে, যদিও সামনে দুটি নিহত শিকার। লবকুশ বলল, আমরা রামপুত্র লবকুশ অযোধ্যা নগরীতে থাকি। আমরা হরিণটা মারতে চেয়েছিলাম। সবাই জানে আমরা হরিণ মারতে এসেছি। এখন বাঘ নিয়ে ফিরলে লোকে বুঝে যাবে এটা কাকতালীয় হয়েছে। হাসান হোসেন বলল, আমরা লক্ষণপুত্র হাসান ও হোসেন লখনৌ শহরে থাকি। বাঘ মারতে এসে হরিণ নিয়ে ফিরলে আমাদের দেখেও লোকে হাসবে। লবকুশ আর হাসান হোসেন তারপরে সমস্যারে বলে উঠল, তার চেয়ে এসো না কেন আমরা শিকার বদলা বদলি করে নিই। তোমরা নাও তোমাদের যেটা চাই, আমরা নিয়ে যাই আমাদের যেটা লক্ষ্য, তাতে সবারই মুখ থাকবে। এই ব্যবস্থা চার ভাইয়েরই মনের মতন হলো। আহ্লাদে আটখানা হয়ে তারা পরস্পরকে আলিঙ্গন করল। স্বর্গ 7। এদিকে হবিত হ ঠিক তক্ষুনি নারদ মুনি ঢেঁকিতে চড়ে বিনা বগলে সুর ভাসতে ভাসতে আকাশপথে যাচ্ছিলেন। ছায়া শীতল মহারণ্যে সরজুতুরে তাঁর একটু বিহার করবার ইচ্ছা হলো। নামতে নামতে দেখতে পেলেন চার ভাইতে গড়াগড়ি করে শিকার বদলা বদলি হচ্ছে। আর যাবে কোথায়? নারদ বলে কথা। চট করে অদৃশ্য হয়ে আড়ি পাতলেন। কি দেখলেন? দেখলেন লবকুশ আর হাসান হোসেন মিলে বনভোজন করছে। রঙিন শতরঞ্চি পেতে বসে ঝুড়ি খুলে খাবার দাবার জোগাড় করছে। কি সর্বনাশ! এরা যে ওর টিফিন ভাগাভাগি করে খাচ্ছে। লবকুশের পিঠে পুলি লুচি পায়েস খেয়ে হাসান হোসেন মুগ্ধ, আর হাসান হোসেনের কাবাব তন্দুরি রুটি বিরিয়ানি খেয়ে লবকুশ কাত। নারদ অনশ্বর। তাই তিনি স্থির হয়ে এসব দেখলেন। চার ভাই যেন পরস্পরের প্রতিবিম্ব, একই ছাঁচের চেহারা, সেটা ওরা নিজেরাও ধরতে পেরে অবাক। বনের মধ্যে চার ভাইতে পরম বন্ধুত্ব হয়ে গেল। খাওয়া সেরে তারা পরস্পরের কাছে প্রতিজ্ঞা করলো যে এই দেখা হওয়ার কথাটা কেউই রাজ্যে ফিরে বলবে না। তারা প্রতি মাসের পূর্ণিমায় এইখানে এসে পিকনিক করবে। তারপর আবার কোলাকুলি করে চারজনে যে যার ঘোড়ায় চড়ে রওনা দিল। লবকুশ নিল হরিণ, হাসান হোসেন নিল বাঘ। লবকুশকে হরিণ নিয়ে ফিরতে দেখে সীতা হাঁপ ছেড়ে বাঁচলেন। সীতার মন কু গাইছিল গোড়া থেকেই। এই হরিণ শিকার ব্যাপারটায় তার সায় ছিল না। একেবারে ঠেকে শিখেছেন একবার। অন্য মায়েরা হলে ঠাকুর ঘরে গিয়ে হত্যে দিয়ে পড়তো। সীতা তো নিজেই লক্ষ্মী ঠাকুরুন, তার সে সুবিধাটাও নেই। মৃগয়া সেরে ছেলেরা ফিরছে দেখে রামও খুব খুশি, যদিও
সামনে প্রশংসা করা তার স্বভাব নয়। ওদিকে উৎসব লেগে গেছে লক্ষণাবতীতেও। বালক কিশোর হাসান হোসেন ফিরেছে এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে। উর্মিলা তো প্রার্থনা কামড়াতে পড়েছিলেন। তিনি হাফ বিধর্মী হলেও হাফ হিন্দুই আছেন। লক্ষণাবতীতে প্রজারা সবাই যে যার মতো নিজের মতো করে ধর্ম পালন করে। নবাব লক্ষ্মণ উল্লাহর কোনো বাধা নেই। উর্মিলা বাঁচলেন, যাক বাবা, বনবিবি রক্ষা করেছেন, বাঘেরা তার ছেলেদের শিকার করে ফেলেনি। স্বর্গ ৮। এদিকে নারদের মনে প্রবল অশান্তি। এত আনন্দ আহ্লাদ চারিদিকে, অথচ ছেলেগুলো স্রেফ ঠগ। যে যা করেনি সে তার জন্য প্রশংসা পাচ্ছে, এ নারদের সহ্য হচ্ছে না। তাই ওই খাওয়া দাওয়ার ঘোর অনাচারটারও একটা ব্যবস্থা করা দরকার। প্রথমে তিনি গেলেন লক্ষণাবতীতে। বিনা হাতে পিড়িং পিড়িং করতে করতে নারদকে আসতে দেখে নবাব লক্ষ্মণ উল্লাহর আহ্লাদের অন্ত রইল না। তিনি তখন উজির নাজিরদের নিয়ে দরবারে বসেছিলেন। নারদ দেখলেন নবাবের পাগড়ির ওই মণিটা যেন চেনা চেনা লাগছে। কোহিনূর না? নবাবকে সেলাম জানিয়ে লক্ষ্মণউল্লাহ বললেন, আসুন আসুন, আসতে আজ্ঞা হোক, আজ আমাদের বড় আনন্দের দিনে আপনার আগমন হলো। নারদ বললেন, নবাব লক্ষ্মণ, আজ আপনার মহা লজ্জার দিন। ক্যা শরম কি বাত হয়, আপনার ছেলে দুটি জোচ্চোর, মেরেছে হরিণ, বলছে বাঘ। বাঘ মারা কি ওদের কাজ? বাঘ মেরেছে রামচন্দ্রের ছেলেরা, ওরা মিথ্যেবাদী। এদিকে লক্ষণ তো রাম নন, তার কথায় কথায় রাগ হয়ে যায়। তিনি তক্ষুনি নারদকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। তবে রে, এত বড় আসপদ্দা, আমার দরবারে এসে আমারই ছেলেদের যা নয় তাই বলে নিন্দে করা। আবার আমি যাতে আমার দাদা রামচন্দ্রের উপর রেগে যাই সেজন্য বলা হচ্ছে আসলে বাঘটা মেরেছে তার ছেলেরা। ভেবেছেন আপনার শয়তানি আমি বুঝতে পারিনি? ওসব ফুটুনি এখানে চলবে না, আপনিই ফুটে যান। আমি আপনার স্বর্গের আশায় বসে নেই, আমার বেহেস্তের সিট রিজার্ভ করা আছে। আমি স্বেচ্ছায় ম্লেচ্ছ হয়েছি। আপনার ব্রহ্মশাপ আমার লাগবে না, এই মুহূর্তে কেটে পড়ুন দেখি। লক্ষণের রাগারাগি দেখে নারদের বাকরোধ হয়ে গেল। প্রচন্ড ক্রুদ্ধ হয়ে বিনার কাঠে ঠক ঠক করে 3বার টোকা মেরে আঙুল মোটকে নারদ মুনি অভিসম্পাদ দিলেন, বেটা লক্ষণ, তুমি লক্ষ্মণ উল্লাহ হয়েছ বলেই আমার কোপ থেকে রক্ষে পাবে ভেবেছ? তোকে জব্দ করতে না পারি, তোর দাদাকে তো জব্দ করতে পারবো। নারদ নারদ! তার চোখ দুখানি আগুনের ভাঁটা হয়ে গেল, নাক দিয়ে আগুনের হলকা বেরোতে লাগলো। নারদকে ঠিক ড্রাগনের মতো দেখতে হয়ে গেল। তিনি হুশ করে ঢেকি চড়ে উড়ে গেলেন মহারণ্য পার হয়ে অযোধ্যার দিকে। স্বর্গ ৯। পথে নারায়ণ নারায়ণ জপতে জপতে ক্রোধটা কিঞ্চিত সামলে নিয়ে নারদ হাসি হাসি মুখ করে রামচন্দ্রের রাজসভায় এসে অবতীর্ণ হলেন। রামচন্দ্র নারদকে দেখে ঠিক অতটা খুশি হলেন না লক্ষণ যতটা হয়েছিলেন। কেননা রাম জানেন নারদের দর্শন পাওয়া সর্বদা সুলক্ষণ নয়। তবু উঠে দাঁড়িয়ে প্রণতি জানালেন। দেবর্ষি বলে কথা, নারদ সোজা কথার লোক। আশীর্বাদ করেই বললেন, এসব কি হচ্ছে মহারাজ রামচন্দ্র? রাজপুত্রেরা নাকি হরিণ শিকার করেছেন? রামচন্দ্র একগাল হেসে ঘাড় কাত করে বললেন, তা করেছে বটে ঠাকুর, বিরাট এক সম্বর হরিণ, 1.5-2 মণ মাংস হবে। পুত্রগর্বে রামচন্দ্র গদগদ। গম্ভীর হয়ে নারদ বললেন, মহারাজ, বনে বাঘও ছিল, হরিণও ছিল, তা রাজা রামচন্দ্রের পুত্রেরা কি বাঘ ছেড়ে দিয়ে হরিণ মারবে? আপনার কি মনে হয়? রাম ঘাবড়ে গেলেন, কিছুই বুঝলেন না। হাত জোর করেই দাঁড়িয়ে রইলেন আর মনে মনে ভাবতে থাকলেন, হরিণ না বাঘ, বাঘ না হরিণ, ব্যাপারটা কি? আরে বাঘ শিকারও মৃগয়া, হরিণ শিকারও মৃগয়া। ছেলেরা বাঘ মারলে হরিণ আনবে কেন? দুটোই তো শিকার করা বারণ। রামচন্দ্র সসংকোচে এবার বললেন, ঠাকুর, বুঝেছি, ব্যাঘ্র সংরক্ষিত প্রাণী, সম্বর হরিণও কিন্তু এখন সংরক্ষিত প্রাণীরই পর্যায়ে পড়ে, দুটোই নিষিদ্ধ। ছেলেরা আইন ভেঙেছে, ওদের জরিমানা করব। আরে ধেত! নারদ অধীর হয়ে বলে উঠলেন, আইন ভাঙার জরিমানা করার কথা কে বলেছে? মর্তে কবে কি নতুন আইন হচ্ছে স্বর্গে আমরা তার হিসেব রাখি না। যা ঘটেছে আমি সেইটে বলছি। আপনার ছেলেরা হরিণ মারেনি, ওরা মেরেছে বাঘ, আমি সচক্ষে দেখেছি। রাম এবার বোকারাম হয়ে গেলেন। বাঘ মেরেছে? তবে হরিণ এলো কোত্থেকে? সেটা বরং ছেলেদেরই জিজ্ঞেস করুন। রাম ছেলেদের ডেকে পাঠালেন সভাতে।
জিজ্ঞেস করতেই লবকুশের মাথা হেঁট আর রামচন্দ্রের মাথায় হাত। কি বোকা ছেলে রে বাবা, বাল্মীকির বোর্ডিং স্কুলে এই শিক্ষা? বনের মধ্যে ওই ছেলেগুলোই বা এলো থেকে? ভুলিয়ে ভালিয়ে বাঘ নিয়ে সটকে পড়লো। লবকুশ বলে উঠল, ওরা ভুলিয়ে ভালিয়ে নেয়নি বাবা, আমরা চারজনে মিলে পরামর্শ করেই এটা করেছি। এই তো সবচেয়ে সুব্যবস্থা, আমরা যে যেটি চাই সে সেটাই পেয়েছি, এতে অসুবিধার কি হয়েছে? দোষ যদি হয়ে থাকে সেটা সত্য গোপনের, তার জন্য মার্জনা চাইছি। রামচন্দ্র মহা খুশি হয়ে ছেলেদের মার্জনা করে দিলেন। সত্যিই তো ছেলেরা বেশ সুবন্দোবস্ত করেছে। লবকুশ আরো জানালো, ওই ছেলেরা লক্ষণাবতীর রাজপুত্র হাসান আর হোসেন। রামচন্দ্র এবার স্নেহে গলে গেলেন। বেশ করেছিস, বেশ করেছিস, বাঘ দিয়ে তোদের কি হবে, হরিণটা বেশ ভোজে লাগবে। নারদ রামচন্দ্রের কাজকর্ম দেখে আরো রেগে গেলেন। তিনি বললেন, সে কি কথা মহারাজ, আপনি মহাজ্ঞানী, আপনার মুখে এমন স্নেহান্ধ বাক্য একান্তই বেমানান। বালক পুত্রদের কথা শুনে কি আপনি রাজ্য চালাবেন? প্রজারাই বা কি বলবে? এখনই লক্ষণাবতীতে দূত পাঠান, ওরা বাঘ ফেরত দিক। বিনয়ের অবতার হয়ে রামচন্দ্র বললেন, ঠাকুর, আমাকে চিন্তা করতে 2 মিনিট সময় দিন। 2 মিনিটের মধ্যেই রামচন্দ্র গোপনে মন্ত্রণা সভা ডাকলেন। মন্ত্রীরা দুভাগে ভাগ হয়ে গেলেন। একদল বললেন, বাঘ ওরা ফেরত দিক। আরেক দল বলেন, কি দরকার ঝামেলা করে? আর রামের মন বলছে, আহা, বাঘ তো লক্ষণের ছেলের কাছেই আছে, থাক না। আলোচনা চলছে, এমন সময় বাইরে প্রবল চেঁচামেচি হট্টগোল শুরু হয়ে গেল। প্রহরীরা ছুটে এসে বলল, প্রজারা দলে দলে রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে, তারা স্লোগান দিচ্ছে, হরিণ চাই না বাঘ চাই, হরিণ চাই না বাঘ চাই। এই সময় পিড়িং পিড়িং শব্দ হলো নারদের বীণার। নারদ মন্ত্রণা সভায় এসে রামকে একটু আলাদা করে আড়ালে ডাকলেন। নারদ বললেন, রামচন্দ্র, ওদের আমি শুধু শিকার বদলা বদলির কথাটুকুনি বলেছি, কিন্তু এখনো বলিনি যে লবকুশ আর হাসান হোসেন এক আসনে বসে এক পাত্রে জলপান করেছে, পরস্পরের খাদ্য একসঙ্গে গ্রহণ করেছে, লবকুশ বিরিয়ানি এবং কাবাব খেয়ে গদগদ হয়েছে। এসব কথা প্রজাদের এখনো বলিনি। আপনি যদি বাঘ ফেরত না চেয়ে পাঠান তাহলে বলে দিতে বাধ্য হব। পুত্রদের ত্যাগ না করে তখন আপনার উপায় থাকবে না। এমন সময় প্রজাদের চাপে রাজপ্রাসাদের দেবদারু তোরণ ভেঙে পড়ল। রামচন্দ্র দৌড়ে গেলেন। স্বর্গ 10। তারপর তারপর একদিকে রামের সৈন্য, আরেকদিকে লক্ষণের সৈন্য, একদিকে মরা বাঘ, আরেকদিকে মরা হরিণ। প্রবল যুদ্ধ শুরু হয়ে গেল। অস্থির হয়ে বালক হাসান হোসেন তাদের সাদা ঘোড়ায় আর বালক লবকুশ তাদের লাল ঘোড়ায় চড়ে শূন্যে হাত তুলে থামো থামো বলতে বলতে দুদিক থেকে যুদ্ধক্ষেত্রে ছুটে এলো। কিন্তু যুদ্ধক্ষেত্রে কে শোনে কার কথা? সনসনিয়ে ছুটে এলো লক্ষ লক্ষ তীর। মুহূর্তের মধ্যে 4 জন শান্তিপ্রেমী নিরস্ত্র কিশোর মাটিতে লুটিয়ে পড়ল। নিষ্পাপ রক্তে সরজু কলঙ্কিত হয়ে ফুলে ফেপে উঠলেন। রামচন্দ্র আর লক্ষ্মণুল্লাহ উন্মাদ হয়ে সেই ঘুরন্ত ফুটন্ত রাগন্ত রক্তবর্ণ সরজু নদীর দুরন্ত স্রোতে ঝাঁপ দিয়ে যুগলে প্রাণ ত্যাগ করলেন। আর সেই মহাশোক সহ্য করতে না পেরে সরজু নদী মুহূর্তের মধ্যে নির্জলা বালির সোঁতা হয়ে গেলেন। প্রচন্ড যুদ্ধ কিন্তু চলতেই থাকলো। রাগ আর রক্তের ঝাঁঝ লেগে মহারণ্যের প্রতিটি বৃক্ষ শুকিয়ে পাথর হয়ে গড়িয়ে পড়ল। প্রতিটি তৃণ শুকিয়ে রেণু রেণু বালি হয়ে গেল। মহারণ্য মহামরুতে পরিণত হলো। রক্ত ঝরানো যুদ্ধ কিন্তু ফুরালো না। নারদ এখনো আকাশপথে চক্কর মেরে সেই যুদ্ধ দেখে যাচ্ছেন আর মিটিমিটি হাসছেন মিনিটে 33 বার। লোকে তাকে ইউএফও বলে মনে করে নিয়েছে। আর বাতাসপুত্র হনুমান, মহাবীর হনুমানজি শোক বিহ্বল, মৃত্যুহীন, নিরুপায় হাওয়ায় হাওয়ায় হাহাকার করে বুক চাপড়ে কেঁদে বেড়াচ্ছে, হা হাসান, হো হোসেন, হায় রে লব, হায় রে কুশ। ইতি উত্তরকাণ্ড সমাপ্ত। এতক্ষণ শুনছিলেন নবনীতা দেবসেনের মজাদার গল্প উত্তরকাণ্ড আমার কণ্ঠে। উত্তর পূর্ব ভারতের মেচ উপজাতির নিজস্ব রামায়ণ রামগাথা থেকে সংগৃহীত এবং পরিমার্জিত এই গল্পটি আপনাদের কেমন লাগলো শোনানোর জন্য চলে আসুন আমাদের মন্তব্যের বাক্সে। আর ভালো লেগে থাকলে
একটু লাইক আর শেয়ারও যদি করে ফেলেন তো বড়ই বাধিত হই বলাই বাহুল্য। আপনারা নিজেরা কে কোন ধরনের গল্প শুনতে চান যদি জানান, তাহলে সেগুলিও অবশ্যই পড়ার চেষ্টা করব কোনো না কোনো সময়। চ্যানেলে গল্প উপন্যাস কবে কি চলছে জানার জন্য সাবস্ক্রিপশনের বাটন তো রইলই, যদি না সে কর্ম ইতিমধ্যেই সারা হয়ে গিয়ে থাকে। ভালো থাকুন, গল্পে আড্ডায় থাকুন, পড়ায় শোনায় ভাবনায় চেতনায় থাকুন। দেখা হবে আবার যথাসময়ে। আজ আসি,